আসসালামু আলাইকুম। বিজয় দিবসের শুভেচ্ছা, প্রাণ ঢালা শুভেচ্ছা। ৫৫ বছর যেভাবে বিজয় দিবস দেখে আসছেন, এই ৫৫ বছর পর চেঞ্জ মনে হয়, নতুন কিছু মনে হয় না কি জানি নাই, আবার নতুন কি জানি চলে আসছে, মনে হচ্ছে না। আসলে বদলে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন দৃশ্যমান, দৃশ্যমান, অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান। শত্রু যাদেরকে বলা হইতো, যাদেরকে ৫৫ বছর আমরা রাজাকার, আলবদর, যা ইচ্ছা তাই বলে আসছি, আজকে ৫৫ বছর পর দেখেন তাদের হাতেই স্বাধীনতার পতাকা এবং লাল টুপিতে ঢাকা ছেয়ে গেছে। মিছিলের শুরু দেখা যায়, শেষ কোথায় কেউ জানে না। লক্ষ লক্ষ মানুষ, আর গাড়ি থেকে মাথা তুলে ঝান্ডা হাতে, বাংলাদেশের পতাকা হাতে কে দাঁড়ায় আছে? ডাক্তার শফিকুর রহমান স্যার। যাদেরকে বলা হইতো রাজাকারের নেতা, তারাই কিন্তু স্বাধীনতার দায়িত্ব হাতে নিয়ে রাস্তায় নেমে গেল। দেখেন, আমি অনেক দিন যাবৎ বলে আসতেছিলাম, রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। বলছি না ভাইজান? বলছি, কিন্তু সেটার বাস্তব কোনো ব্যাপার দেখতে পাচ্ছিলাম না, বাস্তবতা ছিল না, শুধু মুখে মুখে শুনতেছিলাম। কিন্তু 16ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এই 15ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর, এই যে 2টা দিনের মধ্যে একটা পরিবর্তন আসছে না? মনে হচ্ছে না আসলেই রিসেট বাটনে চাপ দিছে? রিসেট বাটনে চাপ দেওয়া মানে অনেকেই বুঝাইতে চাইছে, এই সোশ্যাল মিডিয়ায় আইসা, টক শোতে আইসা অনেকেই বুঝাইতে চাইছে ৭১কে মুছে ফেলতে চায় ২৪। নো, এইটা না। রিসেট বাটনে চাপ দেওয়া মানে কি জানেন? ৭১-এর মধ্যে যেসব ভাইরাস ঢুকছিল, যেসব চামার, চান্দা এবং দালাল যারা ঢুকছিল আমাদের ৭১টাকে খাবলায় খাওয়ার জন্য, তাদেরকে পরিষ্কার করা হয়েছে, ঝাড়ু দিয়া পরিষ্কার করা হয়েছে। ৭১-এ জং ধরে গেছিল ভাই, জং ধরায় ফেলাইছিল। এটা একটা এমন ব্যবসা প্রতিষ্ঠান বানায় ফেলাইছিল, যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দিয়া পুরা বাংলাদেশটাকে 2টা ভাগ করে ফেলাইছিল, গোলাম বানায় ফেলাইছিল একটা ভাগকে। তারা তো দালালি করে একটা ভাগ ভালো সুখে শান্তিতে ছিল, বিদেশে টাকা পয়সা পার কইরা বাড়ি গাড়ি করছে, আনন্দ উল্লাস করছে, যত রকমের ভোগ করা এই পৃথিবীতে দুনিয়াটাকে সবই তো করছে। আরেকটা দলকে, মানে ওই যে 2টা ভাগ করছে, আরেকটা ভাগকে একেবারেই কৃতদাস বানায় রাইখা দিয়েছিল। কৃতদাসরা ভাই কথা বলতে পারতো না, কথা বললেই আগে কৃতদাসদের কি করতো ভাই? ছিকল দিয়া বাইন্দা রাইখা কাম করাইতো, আবার সন্ধ্যার পরে নিয়ে ঢুকাইয়া দিত খাঁচার ভিতরে। শুধু এইটুকুই তফাৎ, আমাদের পায়ে জিঞ্জির ছিল না, কিন্তু আমরা কোনো কথা বলতে পারতাম না, আমরা দেশ নিয়ে কোনো কথা বলতে পারতাম না। আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদেরকে গ্রাস করতেছে, সব কিছু নিয়ে যাচ্ছে, আমাদের পোর্ট ব্যবহার করতেছে, আমাদের এয়ারপোর্ট থেকে যত কিছু আয় হয় তার আয়ের বিরাট অংশটাই তারা নিয়ে যাচ্ছে ওই রাডার ফাডার দিয়া। আমাদের দেশ এখানে, রাডার হলো ভারতে। আবার দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংকের অনলাইনের যে কাজগুলো চলতো, সমস্ত কাজের দায়িত্ব ছিল ভারতেরদের হাতে। এই ভারত থেকে এগুলো পরিচালনা করতে হইতো, এগুলো চেঞ্জ করা হয়েছে, সব কিছুই চেঞ্জ করা হয়েছে। গতকালকে মাহমুদুর রহমান স্যার কিভাবে গর্জন করে উঠলো ভাই, বাঘ বাঘ কি বানিয়ে দিল, পরিষ্কার বুঝাই দিছে যে ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই। এবং ভারত যদি শেখ হাসিনাকে 25 তারিখের মধ্যে, শুধু শেখ হাসিনা না, ওই কসাই কামাল সহ সবাইকে 25 তারিখের মধ্যে আমাদের হাতে বুঝাই দিতে হবে, অথবা দিন তারিখ ঠিক করতে হবে কবে দিবে। না দিলে ভারতের কোনো নাগরিক বাংলাদেশে স্বস্তিতে কাজ করতে পারবে না। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে ভারতের, সবগুলা প্রতিষ্ঠানের সামনেই যায় তারা প্রতিবাদ জানাবে। এবং ভারতের এই যে দূতাবাস, এই দূতাবাসের কার্যক্রমও ঠিক মতো চলতে দিবে না। কারণ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো আমাদের দেশকে অস্থির করার জন্য। ভাই, আমাদের দেশের অনেক ক্রিমিনাল এখন ভারত থেকে তারা আমাদের দেশটাকে অস্থির করে মারতে চায়, অর্থাৎ একটা যুদ্ধময় পরিস্থিতি তৈরি করছে।
ডক্টর ইউনূস স্যার বলছিল না একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই কথাটাই তো সত্য হইল মাহমুদুর রহমান স্যারের ভাষণের মধ্যে। উনি ওইখানে ওয়াদা করাইছে ভাই, সবাই মিলে ওয়াদা করছে যে ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই। সত্যি সত্যি ভাই, এই দেশকে যদি বাঁচাইতে চান, আমার তো মনে হয় যে চীনের প্রাচীর আছে না, চীনের প্রাচীরের মতো, ওই চীনের প্রাচীরের মতো বাংলাদেশও ভাই একটা বাংলাদেশি প্রাচীর দিতে হবে। তিন দিকে, একদম তিন দিকে, শুধু সমুদ্র সাইডটা খোলা থাকবে, কারণ ভারত আমাদের তিন দিকে, এই তিন দিকেই ভাই প্রাচীর দিতে হবে ওই চীনের প্রাচীরের মতো। ভারতের সাথে সুসম্পর্ক হবে না, কোনো দিনই হবে না। ভারতকে বুঝাইতে পারবেন না, ভারত বুঝতে চাইবে না, ভারতের জনগণ বুঝে, কিন্তু ভারতের প্রশাসন, ওই যে মোদি উনি একটা টুইট করছিল, আর যা দেখেন ওই টুইটের মধ্যে লক্ষ লক্ষ হাসির রিয়াকশন। উনি বাংলাদেশের এই বিজয় দিবসকে ওইটা ওনাদের বিজয় দিবস মনে করে। ওনারাই সহযোগিতা কইরা এই দেশকে স্বাধীন কইরা দিছে, ওনারা না থাকলে এই দেশ স্বাধীন হইতো না, এইটাই বুঝাইতে চায়। ওনারা এই বিজয় দিবস পালন করে, কিন্তু বিজয় দিবস গত 54 বছর যারা পালন করত, কিভাবে পালন করত এটা তো আমরা দেখছি। আর 55 বছর পর আইসা যেটা হইল সেটাও তো দেখছেন। নতুন বাংলাদেশের জন্ম হইতে যাচ্ছে ভাই। সাদেক কাইয়ুম যেভাবে পুলিশের ব্যারিকেড ভাঙ্গা চুইরা হানা দিছিল ভাই, হ্যাঁ দেখেন, সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বাইরে আইসা উনার পাশে দাঁড়াইছে, এবং উনাকে এতটা অসহায় মনে হইতেছিল কি জানেন, একটা গো বেচারা। আর গর্জন করতেছিল সাদেক কাইয়ুম। তিনটা দাবি ভাই, কড়া দাবি দিছে। আর একটা দাবি কি জানেন, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। উনি পাশে দাঁড়ায় রয়েছে, কি বিপদ। আরেকজনকে পররাষ্ট্র উপদেষ্টা, আরেকজন, হ্যাঁ ভাই উনাকে অনেক জবাবদিহি করতে হবে, উনার কোনো ছাড় নাই। উনিকে আমাদের আসিফ নজরুল, আইনের টিচার, সারা জীবন আইন নিয়ে যা কথা বলতো, কিন্তু ওনার আমলেই এই যে হাদির কিলার জামিন পায়া বাইরেছে। প্রশ্নটা রাইখা গেলাম আপনাদের কাছে, ওনার আমলেই এই ছেলে যে হাদির কিলার, এই ছেলে ভাই কিছুদিন আগেই 17 লাখ টাকা এবং আঁশ নিয়ে ধরা পড়ছে। 17 লাখ টাকা সে লুট করছে, কোথাও থেকে হাইজ্যাক করছে এবং মাল সহকারে ধরা পড়ছে। উনাকে আবার জেল থেকে বাইর করছে কে, একটা বড় দলের একজন বড় উকিল, উনি বাইর করছে। কিন্তু আসিফ নজরুল সাহেব, আপনি কোথায় ছিলেন? আপনি জানতেন না? আপনি তো আইনমন্ত্রী, আপনি না জানার কোনো কথাই না। আপনাকে অনেক কিছুর প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার চাল চলন ভালো লাগতেছে না তো, সারা জীবন খালি গলাবাজি কইরা আসছেন। আমি যদি ক্ষমতা পাইতাম, হে আল্লাহ, আমাকে যদি ক্ষমতা দিত, আমি এমন সেবা করতাম, মানুষের মন জয় করে ফেলতাম। মানুষের মন জয় করছেন কচু। আপনার আমলেই তো এইসব ক্রিমিনালরা আজকে বাইর হয়ে গেছে। আপনি থাকতে কেমনে বাইর হইলো? এই যে এখনো যে আর্মস উদ্ধার হইল না, যে আর্মসগুলা লুট হয়েছে, আর লুট হবে মানে কি, ওইখান থেকে তো সাপ্লাই দিতেছে, এটা তো সবাই দেখতেছে, আমরা জানতে পারতেছি। আপনি কি পদক্ষেপ নিছেন? কোনো পদক্ষেপ নেন নাই। যাই হোক, ওই যে বেচারা এবং গো বেচারার মতো যে দাঁড়ায় ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও কিন্তু লাস্টে ওই মাইক হাতে নিয়ে একটুখানি কথা বলছে। উনি একমত জানাইছে, সহমত জানাইছে। তাকে? আমাদের সাদেক কাইয়ুমকে। সাদেক কাইয়ুম কিন্তু ওইখানে ছাত্র শিবির হিসাবে যায় নাই, উনি শুধু একজন মানুষ। সাদেক কাইয়ুম গেছিল ওইখানে, আর তার সাথে ছিল ভাই ইয়াং জেনারেশন। আপনারা যারা এই টক শোতে আইসা বলতেন এদের ডাকে কে আসবে, এরা রাস্তা নাইমা দেখুক না 10টা লোক হবে কিনা। আজকে দেখতে পান নাই কত লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে? কেন নামছে? এই জন্যই নামছে। আপনারা দেশের স্বাধীনতাটাকে ধ্বংস করে দিছেন। আপনারা বলতে আপনারা যারা দালাল, এই দালালগুলা ভাই এই দেশের স্বাধীনতাটাকে ধ্বংস করে দিছে। এই দালালদের সহযোগিতা, এই দালালরাই বয়ান তৈরি করতো শেখ হাসিনাকে নিয়ে, এবং এই দালাল সাংবাদিকগুলোও ভাই শেখ হাসিনার সামনে যায়া এরকম মাথা নত করে থাকতো, কোনোদিন কোনো প্রশ্ন করার সাহস পায় নাই। কেন সাহস পায় নাই? কারণ ওই যে টাকা খাইছে, যে টাকা দিয়া কিনা নেওয়াতে এরা,
এই টাকার কাছে এরা বিক্রি হয়েছে। শুধু এই সাংবাদিক না ভাই, এই টাকার কাছে বিক্রি হয়েছে আমাদের দেশের আর্মির একটা অংশ, র্যাবের একটা অংশ, পুলিশের একটা অংশ এবং প্রশাসনের মধ্যে এই যে ডিসি, আইজি টাইজি যা দেখেন চারিদিকে যে ছড়ে আছে, যারা দেশ চালায়, যারা আমাদেরকে পাহারা দিয়ে রাখার কথা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই স্বাধীনতাকে রক্ষা করার, কিন্তু তারা স্বাধীনতা রক্ষা করে নাই। তারা তাদেরকে বিক্রি করে দিছে ভারতের কাছে, যার জন্য 5ই আগস্টে সবাই টোটাল বংশ সহকারে এই দালালের গোষ্ঠী সহকারে ভারতে আশ্রয় নিছে। আর সেই ভারত থেকে এখন আমাদের দেশের নির্বাচনটাকে ধ্বংস করার জন্য, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য উইঠা পুইরা লাগছে। সেটা কি হইতে দিবে এই ইয়াং জেনারেশন? না, হইতে দিবে না, হইতে পারে না। যারা 5ই আগস্টে ভাই রক্ত দিছে, আপনারা ভাইবেন না ওরা বোকাচোদা, ওরা বোকাচোদা না ভাই। ওই 71-এ যারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল তাদেরকে আপনারা বোকা বানাইতে পারছেন। হ্যাঁ ভাই, যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই যদি একটা সরকার গঠন করত তাহলে দেশটার চেহারা অন্যরকম হইতো। সরকার গঠন করছে কারা? যারা ওই ভারতে যায় ভাই, ওই যে সোনাগাছি একটা জায়গা আছে ভাই, পৃথিবীর বিখ্যাত। ওইখান থেকে ঢুকবেন, একদিক দিয়ে ঢুকবেন, আরেক দিক দিয়ে বাইরে হইতে ভাই 12 ঘন্টা পার হয়ে যাবে। ওইটার ভিতরেই থাকতো, আনন্দ ফুর্তি করতো। ওই আনন্দ ফুর্তি যারা করতো তারাই সবাই দেশের দায়িত্ব নিয়ে নিল, তারাই সরকার গঠন করলো। আর সরকার গঠন করার পর বিদেশ থেকে যেভাবে হেল্প আসতেছিল, সহযোগিতা আসতেছিল, ওইটার লোভ সামলাইতে পারলো না, এগুলো সব নিয়ে আবার ওই ভারতে বিক্রি করতে লাগলো। এবং এভাবে এই দেশটাকে ভাই পঙ্গু করে দিছে, নাহলে এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। হইতে দেওয়া হয় নাই। 71-এ লক্ষ লক্ষ ভাই বোনের রক্তের বিনিময় যে স্বাধীনতা, এই স্বাধীনতা তারা রক্ষা করতে পারে নাই। এই স্বাধীনতার দায়িত্ব নিছে, রক্ষা করার দায়িত্ব নিছে এখন দেখেন জামাত ইসলাম এবং ছাত্র শিবির এবং এই দেশের জনগণ, নতুন জনগণ, নতুন মানুষ, নতুন একটা বাংলাদেশ চায়। হ্যাঁ ভাই, আপনারা 16ই ডিসেম্বরের প্রোগ্রামগুলোর দিকে তাকান, দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কারা সত্যি সত্যি দেশকে ভালোবাসছে। ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, কয়েকদিন আগে বলছি না যে মা যখন সন্তান প্রসব করে ভীষণ পেইন হয় ভাই, ভীষণ পেইন হয়, অনেক কষ্ট হয় মায়ের, তারপরও সে পৃথিবীতে তার সন্তানকে নিয়ে আসে। ঠিক তেমনি বাংলাদেশ এখন প্রসব বেদনায় চিৎকার করতেছে। বাংলাদেশের এখন প্রচুর পেইন হচ্ছে ভাই। আমরা সবাই দোয়া করব আমরা একটা যেন নতুন সন্তান পাই। সেই সন্তানটা কি? নতুন বাংলাদেশ। হ্যাঁ, সেই নতুন বাংলাদেশটা হবে 71-কে বুকে ধারণ কইরা, 71-এর উপরেই 24 দাঁড়াবে। 71 হচ্ছে একটা ভিত ভাই, শক্ত ভিত। আর সেই ভিতের উপরে যে স্মৃতিসৌধ দাঁড়ায় আছে, সেই স্মৃতিসৌধটা হচ্ছে 24 সেই স্মৃতিসৌধ 71-এর বুকে দাঁড়াবে। এভাবে একটা নতুন বাংলাদেশ হবে, হইতে যাচ্ছে। কেউ ভাই হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, হ্যাঁ ভাই, ওই যে প্রথম দিন পরিচয় করাই দিছিল না একজন মাস্টার মাইন্ড, উনি না, মাস্টার মাইন্ড উনি নিজে। ওই যে আপনারা বইলা বেড়ান ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়া দেশ যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কথা আপনাদের ঠিক আছে, কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইনটা কি জানেন? এই ম্যাটিকুলাস ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন 71-কে কেউ ধ্বংস করতে না পারে। 71-এর মধ্যে যেসব ভাইরাস ঢুকছে সেগুলোকে ঝাড়ু দিয়ে ফেলতে হবে, রিসেট বাটনে চাপ দিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে এবং 24-কে সাথে নিয়ে নতুন একটা বাংলাদেশ হইতে হবে। আর সেইটাই হইতে যাচ্ছে, কেউ রুখতে পারবেন না। শুধু মাথায় রাখবেন নির্বাচনের দিনে হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট। তারপরে আপনাদের যার যেখানে ইচ্ছা ভোট দেন না কেন, কিচ্ছু যায় আসে না, শুধু হ্যাঁ ভোটটা দিবেন। হ্যাঁ ভোটের মাধ্যমেই নতুন একটা বাংলাদেশ আসবে। আর ওই হ্যাঁ ভোটের মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন সংবিধান। 72-এর সংবিধানের কবর হয়ে যাবে। হ্যাঁ ভাই, 71-কে বুকে নিয়ে 24 নতুনভাবে যাত্রা শুরু করতে পারবে। শুধু এই হ্যাঁ ভোটটা ভাই, হ্যাঁ ভোটটা দিতে ভুলবেন না। এইটুকুই অনুরোধ রইল সবার জন্য। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।